প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর। তো সবাইকে এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজ তোমাদের অনার্স প্রথম বর্ষের মাইক্রোইকোনমিক্সের প্রোডাকশন থিওরি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসো, আমরা প্রোডাকশন বলতে কি বুঝি, অর্থাৎ উৎপাদন বলতে আমরা কি বুঝি। উৎপাদন বলতে সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু আমরা যদি চিন্তা করি যে পৃথিবীর আদি লগ্ন থেকে, তাহলে মানুষ কিন্তু কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে সেই পণ্যগুলার ব্যবহার উপযোগী তৈরি করে, অর্থাৎ মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন আকার আকৃতি, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে তার উপযোগ ক্রিয়েট করে। তার মানে প্রোডাকশন বলতে তাহলে আমরা বুঝবো, প্রোডাকশন মিনস টু ক্রিয়েট ইউটিলিটি অফ এ গুডস, অর্থাৎ কোনো পণ্যের উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। আমি আবারও বলছি, কোনো পণ্যের উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। ওকে, তাহলে এইবার আমরা প্রোডাকশন ফাংশন নিয়ে কথা বলবো। প্রোডাকশন ফাংশন বুঝতে হলে আমাকে আগে ফাংশন বুঝতে হবে। তো আমরা জানি দুই বা ততোধিক চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, সেই সম্পর্কের গাণিতিক রূপই হচ্ছে উৎপাদন। সে দুই বা ততোধিক চলকের যে গাণিতিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় হচ্ছে অপেক্ষক। সেটা যে কোনো টাইপের হতে পারে, যেমন চাহিদা অপেক্ষক হতে পারে, যোগান অপেক্ষক হতে পারে, সঞ্চয় অপেক্ষক হতে পারে, ভোগ অপেক্ষক হতে পারে, বা উৎপাদন অপেক্ষক হতে পারে। তাহলে ফাংশনের ক্ষেত্রে কি থাকবে? দুই বা ততোধিক চলক থাকবে, কিন্তু সেই চলকের মধ্যে আবার থাকবে একটা স্বাধীন চলক, একটা নির্ভরশীল চলক। অর্থাৎ স্বাধীন চলকের সাথে নির্ভরশীলতার যে সম্পর্ক, এই সম্পর্কের গাণিতিক রূপটাকেই বলবো আমরা হচ্ছে অপেক্ষক। তাহলে আমরা যদি প্রোডাকশন ফাংশনের কথা চিন্তা করি, অর্থাৎ যদি পিএফ এর কথা চিন্তা করি, প্রোডাকশন ফাংশনে, তাহলে আমার একজন উৎপাদনকারী উৎপাদন কাজ পরিচালনার জন্য কিন্তু অনেক কিছু দরকার হয়। অর্থাৎ উৎপাদনের উপকরণ, যেটা আমরা জানি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই যে এর সম্মিলিত রূপটাকেই আমার কোনো কিছু, এটা কি সম্মিলিত রূপ লাগবে। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করতে আমার ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন লাগবে। তো ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি বলতে কিন্তু যে মাঠের যে জমি, সেই জমিকেই কিন্তু আমরা ভূমি বলবো না। প্রকৃত প্রদত্তের যত সম্পদ আছে, অর্থাৎ নদী, নালা, খাল, বিল, আকাশ, বাতাস, সবই কিন্তু ভূমির অন্তর্ভুক্ত। অর্থাৎ ভূমি বলতে আমরা প্রকৃত প্রদত্ত সম্পদকেই ভূমি বলে থাকবো। অর্থাৎ এক্ষেত্রে আকাশ, বাতাস, নদী, নালা, খাল, বিল সবই কিন্তু ভূমির অন্তর্ভুক্ত। শ্রম উৎপাদনের যে চারটা অপেক্ষক, শ্রম কাকে বলবো? শ্রম মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে কিন্তু শ্রম বলা হয়। মূলধন কাকে বলবো? মূলধন কিন্তু সরাসরি যে পণ্যগুলা ভোগ করা যায় না, যে পণ্যগুলা বারবার উৎপাদন কাজে ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে মূলধন। অর্থাৎ মূলধন হচ্ছে উৎপাদনের একটা উৎপাদিত উপাদান, যা পুনরায় বা বারবার উৎপাদন কাজে শুধু ব্যবহার করা হয়। আর সংগঠন হচ্ছে উৎপাদন কাজ যে পরিচালনা করে, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধনকে সমন্বয় করে যে উৎপাদন কাজ পরিচালনা করে, তাকেই বলতেছি আমরা সংগঠন। তাহলে প্রোডাকশন ফাংশন বোঝার জন্য আমাকে যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে এই যে একজন উৎপাদনকারী কতটুকু উৎপাদন করবে বা কিভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে, কতটুকু শ্রম, কতটুকু মূলধন, এর যে সমন্বয় করবে। অর্থাৎ উৎপাদনের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, অর্থাৎ উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনের সাথে উৎপাদনের যে সম্পর্ক, এই সম্পর্কের গাণিতিক রূপকেই বলবো আমরা হচ্ছে উৎপাদন অপেক্ষক। ক্লিয়ার? আমি আবার বলছি, উৎপাদন উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক, সেই সম্পর্কের গাণিতিক রূপটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষকটা আমরা কিভাবে লিখতে পারি? অর্থাৎ আমরা যদি কিউ দ্বারা আমরা উৎপাদন নির্দেশ করি, এফ অফ আমরা ধরে নিলাম শ্রম ও মূলধন, এরাই আমাদের উৎপাদন অপেক্ষক। তাহলে
উৎপাদনের সাথে উৎপাদন উপকরণের যে সম্পর্ক, সেই সম্পর্কের গাণিতিক রূপটাকে বলতেছি উৎপাদন অপেক্ষক। এক্ষেত্রে উৎপাদনটা কি স্বাধীন চলক না নির্ভরশীল? এখানে কিন্তু উৎপাদনটা নির্ভরশীল চলক। নির্ভরশীল চলক কেন? উৎপাদন কার উপর নির্ভর করবে? ভূমি, শ্রম। যত আমার ভূমি থাকবে, যত আমার শ্রম থাকবে, যত মূলধন থাকবে, উৎপাদন তত বেশি হবে। আর এই উপাদানগুলো যদি কম হয় তাহলে আমার উৎপাদনও কম হবে। ওকে, এইবার তাহলে আমরা দেখব যে প্রোডাকশন ফাংশনকে আমরা দুই ভাগে ভাগ করা যায় এখানে। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ শর্ট রান পিএফ মানে প্রোডাকশন ফাংশন, লং রান পিএফ মানে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলতে এমন একটা সময়কে বোঝানো হয় এখানে যে সময়ে একটা ফার্মের দুই ধরনের কস্ট থাকে, একটা হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। স্বল্পকাল বলতে এমন একটা সময়কে বোঝানো হয় যে সময় স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় ওই উভয় ব্যয় বজায় থাকে। অর্থাৎ স্থির খরচও থাকবে ফার্মের, ভেরিয়েবল কস্টও থাকবে, অর্থাৎ পরিবর্তনশীল খরচও থাকবে। তাহলে তাকে আমরা বলবো হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আবার বলছি, যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় দুইটাই যদি থাকে তাহলে তাকে বলবো আমরা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে কোনো স্থির ব্যয় থাকবে না। অর্থাৎ দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এমন একটা সময়কে বোঝানো হয় যে সময় ফার্মের কোনো স্থির ব্যয় থাকে না, সকল ব্যয় পরিবর্তনশীল করা সম্ভব, সেটাকে বলতেছি আমরা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে শর্ট রানে যদি আমরা বলি তাহলে কিউ সমান সমান এফ অফ এল কে, যেখানে কেটা স্থির, এলটা শুধু পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালীন যদি আমরা বিবেচনা করি তাহলে দুটাই সকল ব্যয় দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল, কোনো ব্যয় অর্থাৎ দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল আর স্বল্পকালে একটা স্থির ব্যয় থাকবে আর একটা পরিবর্তনশীল ব্যয় থাকবে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, তাহলে আমরা শর্ট রান লং রান, আমরা এখন মোট উৎপাদন অর্থাৎ যে বিষয়গুলো দেখবে এখানে আমরা টিপি কাকে বলে, এপি কাকে বলে আর এমপি কাকে বলে। ওকে, এই তিনটা বোঝার পরেই আমরা এই চিত্রের রিলেশনটা দেখব। টিপি মোট উৎপাদন কাকে বলে, অর্থাৎ উৎপাদনের উপকরণের সাহায্যে একটা প্রতিষ্ঠান বা একটা ফার্ম যে পরিমাণ উৎপাদন করে তার সমষ্টিকেই কিন্তু আমরা টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন বলবো। আর এপি হচ্ছে মোট উৎপাদনের পরিমাণকে আমরা যদি পরিবর্তনীয় অর্থাৎ ভেরিয়েবল যেটা পরিবর্তনশীল খরচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় উৎপাদন পাবো। অর্থাৎ আমি যদি একজন লেবার, সাপোজ 10 জন লেবার 100টা যদি কলম তৈরি করে তাহলে একজন লেবার কয়টা কলম তৈরি করবে, এটাকেই কিন্তু গড় বলতেছি। যেমন এপিএল যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এভারেজ প্রোডাকশন ফর লেবার, লেবারের গড় উৎপাদন কত, তাহলে কিউ বাই এল হবে কিন্তু। ওকে, কিউ বাই এল। আর এমপিএল কি হবে? এমপি বাই এমপিএল। আচ্ছা, এমপিএল মার্জিনাল প্রোডাক্ট ফর লেবার, যে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় যে কোনো একটা উপকরণের এক একক পরিবর্তনের করার ফলে সেটা বৃদ্ধি হতে পারে বা হ্রাস করার ফলে, অর্থাৎ এক একক পরিবর্তনের ফলে আমার মোট উৎপাদনের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটুকুই হচ্ছে প্রান্তিক উৎপাদন। অর্থাৎ 10 জন শ্রমিক যদি 100টা টি শার্ট তৈরি করে তাহলে আমি যদি 11 জন শ্রমিক নিয়োগ করি, অতিরিক্ত আরো এক একক শ্রমিক নিয়োগ করি, তাহলে ওই শ্রমিক যে পরিমাণ উৎপাদন করবে তার পরিমাণকে বলবো হচ্ছে প্রান্তিক উৎপাদন। অর্থাৎ এমপিএল সমান সমান ডেল কিউ বাই ডেল এল। তাহলে অতিরিক্ত এক একক পরিবর্তনশীল উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটুকুটাকেই বলতে চাচ্ছি আমরা প্রান্তিক উৎপাদন।
তাহলে আমার মোট উৎপাদনের উপকরণের সাহায্যে একটা প্রতিষ্ঠান বা ফার্ম যে পরিমাণ উৎপাদন করে তার সমষ্টিকে বলতেছি মোট উৎপাদন। আর মোট উৎপাদনের পরিমাণকে আমি পরিবর্তনশীল উৎপাদনের উপকরণ যেটা, এখন লেবার হতে পারে বা ক্যাপিটাল হতে পারে, লেবার দিয়ে ভাগ করলে অর্থাৎ উৎপাদন উপকরণ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে এভারেজ প্রোডাকশন। আর মার্জিনাল প্রোডাকশন হচ্ছে অন্য উৎপাদনের উপকরণ স্থির থেকে কোন একটা উপকরণের অতিরিক্ত এক একক নিয়োগ করার ফলে মোট উৎপাদনের যতটুকু পরিবর্তন হয় সেই পরিবর্তনটুকুকেই বলতেছি আমি হচ্ছে প্রান্তিক উৎপাদন। এবার আমরা এই টিপি, এপি এবং এমপি এর মধ্যে সম্পর্ক দেখব, রিলেশন। ওকে, তো এই চিত্রটা আমি অলরেডি অঙ্কন করে নিয়েছি। তাহলে আমরা এই বিষয়টা দেখি। তাহলে আমার চিত্রে ভূমি অক্ষে যে কোনো একটা অন্যান্য উৎপাদনের উপকরণ কিন্তু স্থির বিবেচনা করব। এখানে আমার এই সাইডে টিপি, এপি আর এমপি, অর্থাৎ চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। তাহলে চিত্রে এপি, এমপি এবং টিপি রেখা দ্বারা যথাক্রমে প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন এবং মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। চিত্রে আমরা যেটা দেখি, প্রাথমিক পর্যায়ে মোট উৎপাদন রেখাটা কিন্তু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি 0 থেকে এ বিন্দু পর্যন্ত দেখি, তাহলে 0 থেকে এ বিন্দু পর্যন্ত মোট উৎপাদন রেখা বা টিপি রেখা ক্রমবর্ধমান হারে বাড়ে। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদনের উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলতে বোঝায় উৎপাদন উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় সেটাকে বলা হয় ক্রমবর্ধমান। আর এ থেকে সি বিন্দু পর্যন্ত মোট উৎপাদন বাড়ছে কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে, অর্থাৎ উৎপাদন উপকরণ আমি যে হারে নিয়োগ করছি উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, চিত্রে আমার প্রথম একক শ্রম নিয়োগ করার ফলে মোট উৎপাদন আমার ও এ পর্যন্ত কি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় এককে বা তৃতীয় এককে এসে মোট উৎপাদন বাড়ছে কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। আচ্ছা, একটা বিষয় আমরা এখানে কয়েকটা রিলেশন দেখবো জাস্ট। তাহলে আমি একটা বিষয় যে মোট উৎপাদন যখন সর্বোচ্চ হবে, অর্থাৎ মোট উৎপাদন যখন সর্বোচ্চ হবে প্রান্তিক উৎপাদন তখন শূন্য হবে। একজন উৎপাদনকারী কতক্ষণ পর্যন্ত উৎপাদন করবে বা কোন পর্যায়ে, আমরা এই প্রশ্নটা কিন্তু দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই প্রশ্নটা হবে এই যে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক এই একটা দেখানো যাবে। আবার যদি বলে একজন উৎপাদনকারী বা একজন যুক্তিশীল উৎপাদনকারী উৎপাদনের কোন স্তর উৎপাদন করবে তাও কিন্তু আমরা এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো, সেই বিষয়টাই আমরা দেখাচ্ছি। তো একজন উৎপাদনকারী কতক্ষণ পর্যন্ত উৎপাদন কার্যক্রমে অতিরিক্ত শ্রম বা মূলধন নিয়োগ করতে থাকে, যতক্ষণ না ওই উৎপাদন প্রতিষ্ঠানের প্রান্তিক উৎপাদন শূন্য হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে অতিরিক্ত শ্রম এবং মূলধন নিয়োগ করতে থাকবে। তাহলে আমরা দেখছি সি বিন্দুতে যখন মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয়, অর্থাৎ সি বিন্দুতে মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উৎপাদন তখন কিন্তু শূন্য। এই একটা রিলেশন বা এই রিলেশনের মধ্যে আমরা বলতেছি যে মোট উৎপাদন যখন সর্বোচ্চ হবে প্রান্তিক উৎপাদন তখন শূন্য হবে। এরপরও যদি উৎপাদনকারী আরো অতিরিক্ত শ্রম বা মূলধন নিয়োগ করতে থাকে তাহলে কিন্তু তার প্রান্তিক উৎপাদন কিন্তু ঋণাত্মক হবে, মোট উৎপাদন কিন্তু কমতে থাকবে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে। এই একটা সম্পর্ক। আবার এইখানে যদি আমরা বিবেচনা করি প্রাথমিক অবস্থায়, এটা যদি আমরা প্রাথমিক অবস্থান বিবেচনা করি অর্থাৎ ওয়ে বিন্দু ওয়ে পর্যন্ত, এক্ষেত্রে কিন্তু মোট উৎপাদন ক্রমবর্ধমান বারে প্রান্তিক উৎপাদনও বাড়ে এবং গড় উৎপাদনও বাড়তে থাকে। এরপর আমরা যদি বি বিন্দুতে দেখি, বি বিন্দুতে চিন্তা করি গড় উৎপাদন যখন সর্বোচ্চ হয়, গড় উৎপাদন অর্থাৎ এপি
সমান সমান এমপি হবে, অর্থাৎ এপি যখন গড় উৎপাদন সর্বোচ্চ হলে এপি সমান সমান এমপি হয়। ডি বিন্দুতে এপি যখন সর্বোচ্চ তখন ডি বিন্দুতে এপি আর ডি বিন্দুতে কি হয়েছে, ডি বিন্দুতে এপি সমান সমান এমপি। ওকে, এবং বি বিন্দুর পরে প্রান্তিক উৎপাদন কিন্তু খুব দ্রুত হারে কমে গেছে, কিন্তু গড় উৎপাদন ও কমতে থাকছে। যখন প্রান্তিক উৎপাদন শূন্য, গড় উৎপাদন কমছে এবং মোট উৎপাদন সর্বোচ্চ, এই একটা সম্পর্ক। তাহলে একজন উৎপাদনকারী কোন স্তরে উৎপাদন করবে? এটা যদি আমাদের প্রথম স্তর হয়, প্রথম, দ্বিতীয়, আর হচ্ছে এটা তৃতীয় স্তর। ওকে, তৃতীয় স্তর। তাহলে একজন উৎপাদনকারী অবশ্যই দ্বিতীয় স্তরে উৎপাদন করবে, কারণ তৃতীয় স্তরে যদি তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে তাহলে কিন্তু মোট উৎপাদন ঋণাত্মক কমে যাবে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে, অর্থাৎ শ্রমিকের প্রান্তিক উৎপাদন তখন নেগেটিভ হবে। আর প্রাথমিক স্তরে তার চিন্তা করবে যে যতক্ষণ একজন উৎপাদনকারী ততক্ষণ পর্যন্ত উৎপাদন করবে যতক্ষণ পর্যন্ত না তার শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য হয়, ততক্ষণ পর্যন্ত সে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে থাকবে। যখন শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য হবে তখন তার উৎপাদনে আর অতিরিক্ত শ্রম বা মূলধন নিয়োগ করবে না। তাহলে একজন উৎপাদনকারী কোন স্তরে উৎপাদন করবে? দ্বিতীয় স্তরে উৎপাদন করবে। তা আজকের আলোচনার বিষয় মূলত এটাই ছিল। তে আগামী ক্লাসে আমি তোমাদের সামনে যে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।